তো ভেনেজুয়েলায় একটা মার্কিন সামরিক অভিযান আর সেটাকে কেন্দ্র করে রাষ্ট্রসংঘে যা ঘটল মানে রীতিমতো এক কূটনীতিক ঝড়। আজকে আমরা এই বিষয়টারই গভীরে যাব, দেখব নিউ ইয়র্কের নিরাপত্তা পরিষদে ঠিক কী এমন ঘটেছিল যা বিশ্ব রাজনীতিতে এত বড় একটা নাড়া দিয়ে গেল। আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল রাশিয়ার প্রতিনিধির এই কথাটা। ভাবুন একবার, রাষ্ট্রসংঘের একটা উত্তপ্ত জরুরি অধিবেশন চলছে, আর সেখানে তিনি সরাসরি এই ভাষাতে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ আনলেন। তার এই একটা বাক্যই কিন্তু বলে দেয় যে পরিস্থিতি ঠিক কতটা গুরুতর ছিল। বলা যায় ওই সভার সবচেয়ে বিস্ফোরক মুহূর্তগুলোর মধ্যে এটা ছিল এক। সবকিছু ঘটেছিল খুব তাড়াতাড়ি। মানে দেখুন, ২৩ জানুয়ারি আমেরিকা ভেনেজুয়েলায় তাদের অপারেশন অ্যাবসলিউট রিজলভ শুরু করল, আর তার ঠিক দুদিন পর মানে ৫ই জানুয়ারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে একটা জরুরি বৈঠকে বসতে হলো। এই দুটো ঘটনা মিলেই কিন্তু এই আন্তর্জাতিক সংকটের মঞ্চটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে চলুন সরাসরি নিরাপত্তা পরিষদে ঢুকে পড়া যাক। সেখানে ঠিক কি হয়েছিল? একদিকে আমেরিকা বলছিল এটা তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর চেষ্টা, কিন্তু অন্যদিকে রাশিয়া, তারা এটাকে দেখছিল একদম অন্য চোখে। আর এখান থেকেই শুরু হলো সেই তীব্র বিতর্ক। রাশিয়ার মূল যুক্তিটা ছিল খুব সহজ কিন্তু বেশ ধারালো। তারা বলল এটা হলো আইনের শাসন বনাম শক্তির শাসনের লড়াই। তাদের অভিযোগটা ছিল পরিষ্কার, আমেরিকা আন্তর্জাতিক আইন এমনকি রাষ্ট্রসংঘের সনদ পর্যন্ত কিচ্ছু মানছে না, শুধু নিজেদের শক্তি দেখাচ্ছে। রাশিয়ার মতে এই ধরনের অভিযান গোটা বিশ্বকে যেন একটা বেআইনি জোর যার মুলুক তার যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে চলুন রাশিয়ার অভিযোগগুলো একটু ভেঙে দেখা যাক। ওয়াশিংটনের বিরুদ্ধে মস্কো ঠিক কী কী আইনি আর রাজনৈতিক যুক্তি তুলে ধরেছিল সেটাই এখন খতিয়ে দেখার বিষয়। মস্কোর অভিযোগগুলো মূলত ৩টে পিলারের উপর দাঁড়িয়েছিল। প্রথমত, ওরা বলল এটা একটা দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। কেন? কারণ একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে নিয়ে যাওয়াটা ভবিষ্যতের জন্য একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে। দ্বিতীয় অভিযোগটা ছিল অর্থনৈতিক। রাশিয়া পরিষ্কার বলল আসল উদ্দেশ্য হল ভেনিজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার দখল করা। আর তৃতীয়ত, ওরা বলল আমেরিকা আসলে সেই ১৯ শতকের মনরো ডক্ট্রিনকে আবার ফিরিয়ে আনতে চাইছে, যা একটা খাঁটি সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা। এই পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য রাশিয়া একটা বেশ ভারী শব্দ ব্যবহার করেছে, নব্য উপনিবেশবাদ বা নিওক্লোনিয়ালিজম। এর মানেটা কি? সহজ কথায়, এখন তো আর আগের মতো সরাসরি দেশ দখল করা হয় না, তার বদলে অর্থনৈতিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক চাপ দিয়ে অন্য দেশকে কন্ট্রোল করা হয়। রাশিয়া বলছে আমেরিকা ঠিক সেটাই করছে। রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নিভেনজিয়ার এই কথাটা শুনুন, কি ভয়ঙ্কর অভিযোগ। তিনি সরাসরি বলেছেন আমরা ১৯ শতকের স্টাইলে সম্পদ দখল দেখছি, যার ওপর ন্যায় বিচার খোঁজার একটা মুখোশ পরানো হয়েছে। মানে এর থেকে পরিষ্কারভাবে অর্থনৈতিক উদ্দেশ্যের দিকে আঙুল তোলা আর সম্ভব না। আচ্ছা, রাশিয়া বারবার যে এই মনরো ডক্ট্রিনের কথা বলছে সেটা আসলে কি? এটা কিন্তু অনেক পুরনো একটা জিনিস, ১৮২৩ সালের। তখন আমেরিকার নীতি ছিল তাদের মহাদেশে ইউরোপীয়রা এসে উপনিবেশ করতে পারবে না। শুনতে তো ভালোই লাগে, তাই না? কিন্তু সমালোচকরা বলেন পরে এই নীতিটাকেই আমেরিকা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। লাতিন আমেরিকায় যখন তখন হস্তক্ষেপ করার জন্য এটাকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে, যেন পুরো এলাকাটা আমেরিকার নিজের ব্যাকইয়ার্ড বা বাড়ির পেছনের উঠোন। কিন্তু প্রশ্ন হল, রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে এত দ্রুত এই নাটকীয় বদলটা কেন এলো? মানে কিছুদিন আগেও তো একটা আশার আলো দেখা যাচ্ছিল, তাহলে হঠাৎ করে কিভাবে সব কিছু এত অন্ধকার হয়ে গেল? আধিপত্যবাদের ছায়াটা কোত্থেকে নেমে এলো? এই বদলটা কিন্তু চোখে পড়ার মতোই। দেখুন, ২০২৫ সালের শেষের দিকেও মস্কো বেশ আশাবাদী ছিল। তারা একটা বাস্তবসম্মত বিজনেস লাইক সম্পর্কের কথা ভাবছিল, কিন্তু ২০২৬ সালের শুরুতেই তাদের সব আশা যেন উবে গেল। তাদের কথাতেই বাস্তবাদের ওপর আধিপত্যকামী মনোভাবই শেষ পর্যন্ত জিতে গেল। রাশিয়ার বিদেশ মন্ত্রক তো আরও এক ধাপ এগিয়ে বলছে এই সামরিক অভিযানটা মার্কিন প্রশাসনের বৈদেশিক নীতি নিয়ে তাদের যতটুকু ভুল ধারণা বাকি ছিল সেটাও ভেঙে চুরমার করে দিয়েছে। মানে রাশিয়ার কাছে এটা একটা ফাইনাল স্ট্র। এরপর সম্পর্কের সমীকরণটা আর আগের মতো থাকার কোনো সুযোগই নেই।
তবে এই উদ্বেগটা কিন্তু শুধু রাশিয়ার একার ছিল না। চলুন দেখি অপারেশন অ্যাবসলিউট রিজলভ নিয়ে বিশ্বের অন্যান্য দেশগুলো কি বলছিল, কারণ তাদের প্রতিক্রিয়াতেই একটা বড়সড় বিশ্ব বিভাজনের ইঙ্গিত লুকিয়ে আছে। সত্যি বিভিন্ন দিক থেকে উদ্বেগের সুর শোনা যাচ্ছিল। যেমন চীন সরাসরি আমেরিকাকে তার মাতাব্বরি বন্ধ করার দাবি জানাল। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া আর ব্রাজিল তারাও এই ঘটনায় গভীর উদ্বেগ জানাল, কারণ এ ধরনের নজির তাদের জন্য ভয়ের। এমনকি রাষ্ট্রসংঘের মহাসচিব পর্যন্ত সতর্ক করে বললেন যে এই অভিযানে সম্ভবত আন্তর্জাতিক আইন মানা হয়নি। সব মিলিয়ে এই একটা ঘটনা যেন পুরো বিশ্ব ব্যবস্থার গোড়াতেই একটা নাড়া দিয়ে গেল। আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো, বিশ্বজুড়ে যে নিয়মকানুন বা রুলস চলে সেগুলোর ভবিষ্যৎ কী? সমালোচকরা বলছেন আসল সমস্যাটা হলো এই ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে আসা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আর এর পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে। ভাবুন, যখন একটা বড় শক্তি একতরফাভাবে এমন পদক্ষেপ নেয়, তখন দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাসটাই তো নষ্ট হয়ে যায়। এতে অস্থিতিশীলতা বাড়ে, আর অন্য দেশগুলো হয়তো ভবিষ্যতে এমন কাজ করতে উৎসাহিত হতে পারে। আর এই পুরো পরিস্থিতিটা আমাদের সবার সামনে একটা বিরাট প্রশ্ন রেখে যায়। যখন বিশ্বজুড়ে চলে আসা নিয়মগুলোকে এভাবে চ্যালেঞ্জ করা হয়, তখন নতুন নিয়মগুলো কারা লিখবে, কার হাতে থাকবে সেই ক্ষমতা? এই একটা প্রশ্নের উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ।